নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনত রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। এটি বোনাস পর্ব। বিএমডব্লিউর 7 সিরিজের কালো গাড়িটা এসে বিভৎসভাবে ফেসে গেছে ঢাকা শহরের বিখ্যাত জ্যামে। চারদিকে যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া, টাটা পড়ার রোদ আর জটলা পাকানো মানুষের ক্যাচ ক্যাচ। মাথা ধরে যায় যেন। মিনিট 20 একটানা ঠাই হয়ে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে প্রণয়। কপালের নিচে তৈরি হচ্ছে একের পর এক জীর্ণ ভাঁজ। হাতের ঘড়িতে সময় দেখে নিল প্রণয়। অস্থিরতায় ঝাপসা গরম থেকে বাঁচতে এসি অন করে দিল। শিকদারদের সুদর্শন বড় ছেলের সাথে থাকলে কোনো টাইমই বোরিং লাগে না প্রিয়তার নিকট। তাই এবারও লাগলো না, বরং সাউন্ড সিস্টেমের ফুল ভলিউমে গান ছেড়ে দিল সে। প্রণয়ের উড়ুর উপর বসে শক্ত করে গলা জড়িয়ে ধরে রেখেছে প্রিয়তা। কোলে বসে থেকেই ঘের্ণ হয়েছে যেন। রীতিমতো প্রণয়ের নিঃশ্বাস অতিষ্ঠ করে তুলেছে। শৈলের সাথে চেপে বসতে বসতে চেষ্টা চালাচ্ছে একদম বুকের ভেতরে ঢুকে পড়ার। প্রিয় পুরুষটাকে আদর করতে করতে তার রীতিমতো খপাত করে খেয়ে ফেলতে মুড করছে। কখনো দুই গাল টেনে দিচ্ছে, তো কখনো দুই গাল চেপে ধরে ঠেসে ঠেসে চুমু খাচ্ছে। আবার মাঝে মাঝে অতিরিক্ত উগ্রতায় কামড় দিচ্ছে, আচার দিচ্ছে। কী সব বিড়ম্বনা! প্রিয় তার ধরানো নখ আর দাঁতের ভালোবাসার ইতিমধ্যে রক্তাক্ত হয়ে গেছে প্রণয়। তার ডার্ক রেড ঠোঁটের চামড়া উঠে গেছে, ব্লাড গিল্ট করছে। পিঠ ও বাহুতে অসংখ্য খামচির দাগ পড়েছে সম্ভবত, তবে ফুল হাতা শার্টের জন্য দৃশ্যমান নয়। গলায় ও গালে ছোট বড় অসংখ্য কামড়ের দাগ। প্রিয়তা চাচ্ছে প্রণয় ভাই তাকে কিছু বলুক, একটু বকুক, একটু শাসন করুক। তবে সেসবের ধারে কাছেও নেই প্রণয়। বারণ করা তো দূরের কথা, প্রিয়তা এত এত আদর আহ্লাদ পাত্তাই দিচ্ছে না। এতে করে আরও বেশি অধৈর্য হয়ে উঠেছে প্রিয়তা। শার্টের কলার টেনে এনে মুখ ধরে দুবার গলায়, সাথে সাথে শক্ত করে স্টিয়ারিং চেপে ধরল প্রণয়। দুই চোখের পাতা বুজে এলো অটোমেটিকলি। নরম গলায় নরম নরম ঠোঁটের স্পর্শ আঁকতে আঁকতে কাঁধের শার্ট সরিয়ে ঘাড়ে নখ ডোবালো প্রিয়তা। সেখানেও আলতো স্পর্শে নরম ঠোঁট বলিয়ে দিল। তপ্ত একখানা চুমু আঁকলো নিবৃষ্টে। বুক ভরে একটা শ্বাস টানলো প্রিয়তা। এতে যেন সব উগ্রতা শিথিল হয়ে গেল নিমেষেই। প্রিয় পুরুষটার ঘ্রাণটা মস্তিষ্কে পৌঁছাতেই বেশমাল হয়ে গেল প্রিয়তা। ন্যানো সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক থেকে নিষ্কৃত হলো লক্ষাধিক ডোপামিন ও অক্সিটোসিন। এক প্রকার কড়া ড্রাগের নেশায় আচ্ছাদিত হলো প্রিয়তার ইন্দ্রিয়। লম্বা লম্বা নিঃশ্বাসে পুরুষের দেহের প্রিয় ঘ্রাণটা ফুসফুসে ভরে মরিয়া হয়ে উঠল সে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে প্রণয়ের, হাত কাঁপছে, হৃৎপিণ্ড ফুটেছে তুফানের গতিতে। উগরে আসা বেসামাল অনুভূতির জোয়ার গিলতে ব্যস্ত প্রণয়। নিঃশ্বাসের অস্থিরতা শান্ত করার চেষ্টায় মরিয়া। তাদের শারীরিক ও আত্মিক নৈকট্য দেখে বোঝার উপায় নেই যে তাদের দুটি দেহ দুটি প্রাণ, বরং একই দেখাতে যে কেউ বুঝে পারবে তাদের দুটি শরীরের একটিমাত্র প্রাণ। সিগন্যাল গ্রিন হতেই গাড়ি চলতে শুরু করে আপনার গতিতে। প্রিয় মানুষটিকে বুকের উষ্ণতায় ঘুম ধরে যাচ্ছে প্রিয়তার, কিন্তু এখন তো ঘুমালে চলবে না। পুনরায় মতলব ফাঁদালো প্রিয়তা। দুই হাতে শক্ত করে পেট ঝরিয়ে ধরল প্রণয়ের। ঘাড়ে গলায় নাক খুঁজতে খুঁজতে গলায় উঁচু অ্যাডামস টুকুর করে একটা কামড় দিয়ে দিল। চুমু আঁকলো শব্দ করে। বারবার ফোকাস নষ্ট হচ্ছে প্রণয়ের। বুকের ভেতর প্রলয়কারী অনুভূতির সুনামি ঘুরছে। মেয়েটা কি বুঝতে পারছে রাইট টাইমে সে রং কাজটা করেছে? কেন এমন ভাবে উত্তপ্ত করছে তাকে? কেন নিচ্ছে ধৈর্যের পরীক্ষা? এখন কি বাসর করার সময়? প্রিয়তা খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে হাত দিয়ে গাঢ় চুমু খেলো। চাপা নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয়। ডান হাতে কোমর আঁকড়ে ধরে বা হাতে ড্রাইভ করছে। আবারও ঠোঁটের দিকে দৃষ্টি গেল প্রিয়তার। সুদর্শন মুখটার পানি চেয়ে থাকতে থাকতে উষ্ণ মনে শীতল ভাবনা এলো। এত কাছে থাকা মানুষটা নাকি কিছুদিন আগেও তাকে অপমানে লাঞ্ছনায় বিষাক্ত বাক্য বানিয়ে জর্জরিত করত। সমস্ত যন্ত্রণার উপেক্ষা করে যতবারই কাছে যাওয়ার চেষ্টা করত, ততবারই মানুষটা বুঝিয়ে দিত সে তার জীবনে কতটা মূল্যহীন, অপ্রয়োজনীয়। সে মানুষটাই আজ তার হাতে নিজের প্রাণটা সমর্পণ করতেও দ্বিধা করবে না। আগেও তো তাই করতো। ভালোবাসা তো একদিনে আসে না। এই মানুষটা থেকে বহুকাল আগে থেকে ভালোবাসতো বলেই না এত আদর করতো, আগলে রাখতো। এই নিষ্ঠুর স্বার্থে দুনিয়ায় বিনা স্বার্থে মানুষ কিছুই করে না। কই, আরও তো অনেক ভাই বোন ছিল, তাদের প্রতিও তো এত মায়া কখনো সে দেখাতো না।
অথচ তাকে একটা মশা কামড় দিলেও উন্মাদের মতো হয়ে যেত সে। এতটাই যখন ভালোবাসতো, তাহলে বারবার কেন ভালোবাসা দেওয়ালে তুলে দিতে চাইতো? কেন তার ভালোবাসাকে পিঞ্জরে বন্দি করতে চাইতো? এও তোর নেই প্রিয়তার কাছে, জানে ওই মানুষটা দেবেও না। তার মনে জমালো কোটি খানেক প্রশ্ন, তবে একটারও সৎ উত্তর নেই। আর সত্যি বলতে জানতেও মন চায় না প্রিয়তার। কি হবে জেনে? কিছু জানার বোঝার দরকার নেই, শুধু এই মানুষটার কাছে থাকুক, রাখুক। রবে দরবারে এতটুকুই চাওয়া প্রিয়তার। একটা সময় যে মানুষটার চোখে চোখ পড়লে দৃষ্টি লোকাতে হতো, যে মানুষটার প্রতি ছিল পাহাড় সম অভিমান, আর যে মানুষটা তার শূন্যতার সম্পূর্ণটাই তার। তাকে সে অনুমিত যা ইচ্ছে তাই করতে পারে। কত বড় বেহায় আসে এই মানুষটিকে পাওয়া মাত্রই, কত সহজে সে ভুলে গেল অতীতের বিষাক্ত দিনগুলো, যে দিনগুলোতে এই মানুষটাই তাকে কুকুর বিড়ালের মতো দূর দূর করেছে। কতই না কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। ভিক্ষুকের মতো বারবার তার দুয়ারে ফিরে আসার পরেও ভালোবাসা দেয়নি, অপমান দিয়েছে, অবহেলা দিয়ে মানসিক যন্ত্রণায় পিষে মেরেছে। প্রত্যক্ষ কত সহজে সেসব ভুলে গেল প্রিয়তা। অন্য কোনো আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে তা কি পারত? নিজের ভাবনায় নিজেরা হাসি পেল প্রিয়তার। আত্মমর্যাদা, ওটা আবার কি? খায়রা মাথায় দেয়। এসব ভারী ভারী অলংকারযুক্ত শব্দ তার সাথে যায় না। সে উচ্চমাত্রার একজন অত্যন্ত বেহায়া নির্লজ্জ একটা মেয়ে মানুষ। সে মুখ বুজে সব অপমান অপবাদ মেনে নিয়েছে। এত কষ্ট নাই এই ছোট্ট বুকটাই সইতে হইতো, যন্ত্রণা রাখার জায়গা হতো না। তবু ভিক্ষুকের মতন সেই নিষ্ঠুর মানবের দুয়ারে পড়ে থাকতো প্রতিদিন। তরপাত শুধু সামান্য ভালোবাসার তৃষ্ণায়। তবে কেবল শুধু 6 বছর কেন, সারাটা জীবনও যদি এই মানুষটাকে একইভাবে কষ্ট দিয়ে যেত, তবু কিছু করার ছিল না প্রিয়তার। অপমান অসম্মান গোটা একটা জন্ম শেষ করার পরও জীবনের শেষ দিনে যদি মানুষটাকে এসে বলতো ভালোবাসি রক্ত জবা, তবে এতটুকুই হয়তো যথেষ্ট সারা জীবনের আপন অপমানগুলোকে ভোলার জন্য। প্রিয়তার মতে, তোমার যদি অতিরিক্ত মানসম্মান থাকে, তুমি যদি অতিরিক্ত মানসম্মান আত্মমর্যাদা সম্পন্ন হও, তবে সারা পৃথিবীর সমস্ত সম্মান তোমার জন্য। সব কিছুতে তুমি সুযোগ্য হলেও ভালোবাসাতে তুমি অযোগ্য। নিজের অস্তিত্বের বাজি লাগিয়ে কাউকে তুমি কোনোদিনও ভালোবাসতে পারবে না, কারণ তোমার প্রথম ভালোবাসা তুমি নিজে। তার মতে ভালোবাসতে হয় নিজের সর্বস্ব লুকিয়ে দিয়ে, নিজের অস্তিত্বকে মুছে ধুলোয় মিশে দিয়ে। ভালোবাসতে হয় বেহায়া হয়ে, নির্লজ্জের মতো। ভালোবাসলে তোমার লাথি ছাটা খাওয়ার অভ্যাসও থাকতে হবে, অপমান অসম্মান অভ্যস্ত থাকতে হবে। ভালোবাসার অমৃত পান করার আগে বিপরীত দিকের প্রাণনালী নীল রঙের বিষটাও তোমাকে পান করতে হবে। তুমি যদি সম্মানের আহত দিতে নাই পারো, তবে আর যাই হোক, ভালোবাসাটা তোমাকে দিয়ে হবে না। প্রিয়তা হাসলো, নরম আঙ্গুলগুলো আরমনি ছুঁয়ে দিল রক্তিম ওষ্ঠে। মতলব বুঝতে পেরে ছোট্ট সত্তাটাও বুকের সাথে মিশিয়ে নিল প্রণয়। গভীর অশান্ত কণ্ঠে বলল, বড্ড জ্বালাচ্ছিস তুই জান, খুব বেশি জ্বালাচ্ছিস, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। প্রণয়ের কণ্ঠস্বরটা ঘোলাটে, চোখ দুটোতে স্পষ্ট নেশার জোয়ার। বুকে রাখা মাথাটাও হার্টবিটের অস্বাভাবিক গতিবিধি টের পেল প্রিয়তা। অজাতেই হাত চলে গেল বুকের বাপাশে। অবুঝ চোখে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করলো, ওটা ওভাবে লাফাচ্ছে কেন প্রণয় ভাই? আর আপনি তো ঘামছেন কেন? প্রশ্ন শুনে দাঁতে দাঁত চাপলো প্রণয়। অসন্ত করে তুলে আবার জিগায়, কটফট করে বলল, হরমোন নাড়া দিচ্ছে বউ, আসো শান্ত করে দাও। চোখ পিটপিট করে তাকালো প্রিয়তা, ফের নির্বাদের মতো বলল, আমি কিভাবে? ঢং, দিনে 10 বার গোসল করা মেয়েটা নাকি জামাইয়ের হরমোন সম্পর্কে জানে না? তুই আমাকে উত্তপ্ত করিস না, খোদার কসম, গাড়ি চালাতে না পারলে সব ঝাল ঝেড়ে দেবো একবার তোর উপরে। প্রণয়ের উত্তাল পাথর নিঃশ্বাসের অস্থিরতা দেখি ভরকে গেল প্রিয়তা। দূরে সরে গিয়ে চোখ পিটপিট করে তাকালো। মোমের পাহাড়ে আগুন দিয়ে দূরে সরে যাওয়াটা যেন সহ্য হলো না প্রণয়ের। ধমকে সুরে বলল, সরে গেলি কেন? বুকে আয় তাড়াতাড়ি। প্রিয়তা ভয় পেয়ে আবার বুকে মাথা রাখলো। ডিস্টার্ব করবি না কবুতরের বাচ্চা, আরেকবার জ্বালালে কি করব আমি নিজেও জানি না। প্রয়োজনে তুই আলাদা করে পরীক্ষা দিবি, তবুও তোকে দেখে ছাড়বো। শীতল হুমকি শুনে কলেজার কামড় দিয়ে উঠল প্রিয়তার। বেশ কিছুক্ষণ ঘাপটি মেরে পড়ে রইল বুকের ওপর, কিন্তু প্রিয়তা আবার বেশিক্ষণ মুখ বন্ধ করে বসে থাকতে পারে না। পেটের মধ্যেই কথা জমতে জমতে বদহজম হওয়ার উপক্রম তার। তাই হলো, শুধু শুধু বসে থেকে শান্তি হচ্ছিল না প্রিয়তার। পেটের ভেতর কিরবির করছে শয়তানি। মাথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা, মিথ্যে নয়।
প্রিয়তার পেটের ভেতর উকি দিল একটা ঝাক্কাস বুদ্ধি। ভয়ে ভয়ে তাকালো প্রণয়ের মুখের দিকে। প্রণয় একদম সিরিয়াস, তার একাগ্রতা দৃষ্টি সামনে সড়কে, ডান হাতে সুনিপুণ ভঙ্গিতে ঘোরাচ্ছে গাড়ির স্টিয়ারিং। সারার এই সামান্য দৃশ্যটা দেখে লোভ সামলাতে পারল না প্রিয়তা। মুখ হা করে বিশাল একটা ক্রাশ খেয়ে বসলো, গরম গরম। মনে মনে বলল, কি চিজ পাঠালে দয়াল, যত দেখি ততই তৃষ্ণা বাড়ে, কোনোভাবে মন ভরাতে পারি না। শিকদারদের ডিএনএতে কিছু একটা ব্যাপার তো আছে। দেখতে দেখতে হঠাৎ মুখ ফসকে বলে ফেললো, বড় হয়ে অনেক সুদর্শন হয়েছ। তোমাকে দেখে মনের মধ্যে দুষ্ট দুষ্ট ফিলিং জাগে। তুমিও বড় হয়েছো ইডিয়েট, মাথা মোটা হয়েছো। ভেবেছিলাম বড় হলে হাঁটুর বুদ্ধি মাথায় উঠবে, কিন্তু তার বদলে কাঁদি হয়েছো। পাল্টা জবাব দিতে নিলেই ফন্দির কথা মনে পড়ে গেল প্রিয়তার। লক্ষ্য থেকে সরে যাওয়ার জন্য নিজেকে নিজেই গালমন্দ করলো। খানিক থিতু দিয়ে পাকা হেসে বলল। প্রণয়ের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে নিজের মোলায়েম গালটা আস্তে করে ঘষে নিল। মসৃণ চামড়ায় ইচ্ছাকৃত ঘষা লাগতেই চেঁচিয়ে উঠল প্রিয়তা, প্রণয় ভাই, ব্যথা লাগছে তো। মেয়েটার বাদরামিতে অতিষ্ঠ হয়ে গেল প্রণয়। মেয়েটা চালাক হয়ে গেছে, এখন আর খোঁচা দিলে গায়ে লাগে না। ধৈর্য ধরল প্রণয়, অসহনীয় কণ্ঠ বলল, উফ, আবার জ্বালাচ্ছিস তুই, জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারবো এবার। প্রিয়তা গাল ফোলালো। প্রণয়ের দুই গালে হাত বুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনার ওগুলো আমার ব্যথা দিল, আর আপনি উল্টো আমাকে বলছেন। আপনি খুব 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 পচা প্রণয় ভাই। ঠোঁট চিপে হাসলো প্রণয়। প্রিয়তা চোখ ছোট ছোট করে তাকালো, সন্ধ্যার কণ্ঠে বলল, আপনি হাসছেন? সত্যি সত্যি, আপনার এগুলো ব্যথা দিয়েছে আমাকে, আর আপনি হাসছেন। তুই বেডি পেয়েছিস বুঝি, তাই এখন আমি ব্যথা পেলেই আর আপনার কি? হোয়াট? তুই বেডি? পুরানো শাকচুন্নি সামলাতে পারি না, আবার নতুন ভূত নিয়ে আনবো? পাগল নাকি? সিরিয়াস মুখে বলল প্রণয়। প্রিয়তা এবার রেগে গেল। প্রণয়ের বুকে কিলঘুষি মারতে মারতে বলল, আমি শাকচুন্নি? দেখুন, আমার দিকে ভালো করে দেখুন তো, আমার মতো সুন্দরী আর কোথাও দেখেছেন? প্রণয় চোখ শুরু করে তাকালো, ভালো মতো দেখার চেষ্টা করে বলল, সুন্দর কোন দিক থেকে তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন বেডি পেয়েছেন তো, আমার সৌন্দর্য এখন চোখেই পড়বে না আপনার। আপনার দাড়িগুলো আমার খুঁচিয়ে খুঁচিয়ে ব্যথা দিল, আর আপনি কিছুই বললেন না। সরুন, আপনার সাথে কথা নেই। মুখ ঘুরিয়ে নিল প্রিয়তা। দীর্ঘশ্বাস ফেল প্রণয়। এক হাতে প্রিয়তার লম্বা চুলে হাত বুলাতে বুলাতে অতি ধীর কণ্ঠে বলল, একটু আগেই কে জানে আমাকে আছড়ে কামড়ে রক্ত বের করে দিয়েছিল। আমি কি তাকে অভিযোগ করেছি? অথচ এখন সে ইচ্ছে করে আমার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে চায়। এটা কি দুর্বলের ওপর বল প্রয়োগ না? তাকে কি করা উচিত বলতো? ধরা পড়ে গিয়ে লজ্জায় মিয়ে গেল প্রিয়তা, তবে নিজ কুকর্ম স্বীকার করলো না। না বোঝার ভান করে বলল, কি করা উচিত আবার? কেউ ইউট ছুড়লে তাকে পাটকেল মারতে হয়। সে আপনাকে আঁচড়ালে কামড়ালে আপনিও তাকে আঁচড়ে কামড়ে দিন, হিসাব বরাবর। প্রণয় চোখ ঘুরে তাকালো, ওষ্ঠকোণে খেলে গেল চমৎকার এক বাঁকা হাসি। ঠোঁট কামড়ে ধরে বলল, সত্যি বলছিস? আমি কামড়ালে কিন্তু ইঁদুরের মতো কুটকুট করে কামড়াবো না, আমি ধরলে ভালো মতোই। বলে থামলো প্রণয়। বাঁকা হেসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসে বলল, ইউ নো হোয়াট আই অ্যাম। বিশ্বাস না হলে তোর জামাটা সরিয়ে চেক করে দেখতে পারিস। প্রুফ এখনও রয়ে গেছে, তরতাজা জলজল করছে। প্রণয়ের কথায় মর্মত বুঝতে পেরে লজ্জায় কান গরম হয়ে গেল প্রিয়তার। অদৃশ্য হাতে নিজেই নিজের মাথায় চাটনি মেরে বলল, এই অসম্ভব লাগামহীন লোকটার সাথে আর কোনোদিন লাগবো না। আগে এমন ভান করে থাকতো যেন ভাজা মাছটা উঠ খেতে জানে না, আর এখন? প্রিয়তার এক্সপ্রেশন দেখে শব্দ করে হাসলো প্রণয়। প্রিয়তা তুলতুলে গেলে টপাটপ দুটো চুমু খেয়ে বলল, অভিনয় তুই সবসময় কাঁচা ময়না পাখি। মন পাল্টে নিতে প্রিয়তা বেঞ্চে কাটলো। মনে মনে বিড়বিড় করে বলল, আমাকে লজ্জা দেওয়ার ব্যাটা দেখাচ্ছি মজা। কোল থেকে নেমে পাশের সিটে বসে বলল প্রিয়তা। সন্তর্পণে ব্যাগের চেন খুলে ডিওর লিকুইড ম্যাট মেরুন লিপস্টিকটা বের করলো। ফোন আর লিপস্টিক নিয়ে আবারও লাফিয়ে প্রণয়ের কোলে চড়ে বসলো প্রিয়তা। পূর্বে ন্যায় নরম মতময় আগলে নিল প্রণয়। এই বাচ্চাটাকে বুকে নিলে একসাথে অনেকগুলো অনুভূতি মিলেমিশে এক স্বর্গীয় স্মৃতি অনুভূত হয়, সুখ অনুভূত হয়। এই মেয়েটাকে কেবল স্ত্রী বা প্রেমিকার সমীকরণে সীমাবদ্ধ প্রণয়ের কাছে নয়, এগুলো থেকে হাজার গুণ বেশি শক্তিশালী অন্য কোনো অনুভূতির হানা দেয় হৃদয় গহীনে। এই মেয়েটাকে বুকের মধ্যে নিলে সব কিছু ঝাঁপিয়ে কেন জানি পৃথিবীতে স্বাদটা বেশি ভারী লাগে তার।
হয়তো সেই দিনের সেই সদ্য নবজাতক দুধী শিশুটাকে বুকে আগলে নেওয়ার পরিণাম এই অনুভূতিটা। ওই মেয়েটা তার কাছে প্রেমিকা বা স্ত্রীর থেকে অনেক অনেক বেশি। প্রাণের সন্তান, তার আত্মার অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসার এক জীবন্ত পুতুল, যাকে ভালোবেসে মরে যেতে এতটুকু দ্বিধা নেই প্রণয়ের। ওই নিষ্পাপ রমণীর ভালোবাসার ফাঁসির দড়িও যেন সুহৃত মালার মতো। এসে পাখিটাকে বুকের সাথে জাপটে ধরল প্রণয়। কোলে বসে এই ঠোঁট বরাবর একটা চুমু ছুঁড়ে দিল প্রিয়তা। মিষ্টি করে সে বলল, আই লাভ ইউ প্রণয় ভাই। হুম, তো তো আবার কি? আনসার দিন। দেব, সময় হলে। বেঞ্চে কাটলো প্রিয়তা, মুখ বাঁকিয়ে বলল, আপনার সময় হতে হতে দেখবেন প্রিয়তার চুল থেকে বুড়ি হয়ে গেছে। বুড়ি হলেও ছাড়বো না, সেই একই নিয়মে দিনে 10 বার গোসল করাবো। দায়সারা জবাব প্রণয়ের। অসভ্য লোক। কাঁধে মাথায় এলিয়ে দিল প্রিয়তা। পদ্মলাল ঠোঁট ঝরাই লুকিয়ে লুকিয়ে গাঢ় করে লিপস্টিক দিল। শুকিয়ে যাওয়ার আগে টপ করে চোখে, ঠোঁটে, গালে, গলায় 20 থেকে 25টা চুমু দিল প্রিয়তা। সারা মুখ জুড়ে লাল লাল ঠোঁটের ছাপ। যদি এই ব্যাপারটা লক্ষ্য করলো না প্রণয়। প্রিয়তা আবার কৌশলে টিস্যু পেপারে রিমুভার দিয়ে ঠোঁটে লিপস্টিক তুলে নিল। প্রণয়কে দেখিয়ে দেখে রক্তিম ঠোঁটে স্ট্রবেরি লিপ জেল দিল প্রিয়তা। প্রণয় নির্বিকার কণ্ঠ, লোভ দেখাচ্ছিস? শয়তানি হাসল প্রিয়তা, কণ্ঠে হতাশা নিয়ে বলল, কি লাভ? আপনি তো নিলোভী না। শুধু এক্সামটা দিয়ে বের হ, তারপর দেখাবো আমি লোভী কি না, কত বড় নিলোভী। এতক্ষণ যা দাঁড়িয়েছিস তা 100 গুণ উসুর করে নেব, প্রমিস। দুঃখিত, ভয় পেলাম না। ঠিক আছে, অ্যাজ ইয়োর উইশ। এর সবচেয়ে কাছের হোটেলটার নাম কি যেন? আটকে উঠল প্রিয়তা, চোখ বড় করে তাকালো। গাড়িটা বসুন্ধরা আবাসিক চত্বরে ঘুরতেই প্রিয়তা বায়না ধরে বসলো। প্রণয়ের গলা জড়িয়ে ধরে ঠোঁট উল্টে বলল, আইসক্রিম খাবো। এখন না, পরে খাবি। না, আমি এখনই খাবো। জান, প্লিজ। অসহ্যকে তাকালো প্রণয়। তার আলাদি বউয়ের এত আদরে আবদার তো আর না করা যায় না। গাড়ি সাইড করে দাঁড়ালো প্রণয়। 2 হাতে পিঠ জড়িয়ে ধরে মসৃণ কপালে চুমু দিল। নরম গলায় আদেশ দিয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি আর আসছি, তুই চুপটি করে বসে থাক। প্রিয়তা তখন ওপর নিচ মাথা ঝাঁকালো। হাসলো প্রণয়, গাল টেনে দিয়ে বলল, গুড গার্ল। প্রিয়তাকে ছেড়ে বাইরে রাস্তায় পা রাখতি ভ্রু কুচকে গেল প্রণয়। কিছু দূরে তাকিয়ে তাকে দাঁত চেপে হাসছে। যাওয়ার পূর্বে চাবি দিয়ে ডোর লক করে গেল সে। জনবহুল নগরীতে ব্যস্ত সড়কের অবস্থা যাতে দেখা যাচ্ছে। দ্রুত পা চালাচ্ছে প্রণয়। কেমন অদ্ভুত লাগছে তার। পথচারীরা কেমন অদ্ভুত নজরে দেখাচ্ছে তার দিকে। সবার এমন চাহনি দেখে খানিক আশ্চর্য হলো প্রণয়। এভাবে দেখার কোনো কারণ সে খুঁজে পেল না। আইসক্রিম পার্লারের স্টাফগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে তার মুখের দিকে। তবে এসবের দিকে বিশেষ দৃষ্টি দিল না প্রণয়। ম্যাঙ্গো আর চকলেট, এই দুটো ফ্লেভারের আইসক্রিম কিনে নিয়ে এলো প্রিয়তার কাছে। আইসক্রিম দুটো প্রিয়তার কোলে রেখে বলল, কি বাথরুমে করেছিস? প্রিয়তা কথায় পাত্তা দিল না। আইসক্রিম প্যাকেট খুলে মনে শুকিয়ে চকলেট আর আইসক্রিমটা খেতে লাগলো। কথা বলতে না দিয়ে হঠাৎ প্রণয়ের চোখ পড়ল ফ্রন্ট মিররে। লোকের অদ্ভুত চোখ তাকানোর কারণ মুহূর্তে বুঝে গেল প্রণয়। বউয়ের কল্যাণে আজ তার উদ্ধৃত ইজ্জতের দফা রফা হয়ে গেছে। কাল নিশ্চয় দেশের প্রথম পত্রের, দৈনিক সংবাদের প্রথম পাত্রে বড় করে ছাপা হবে, প্রিয়েস চোপার্স ওনার আবরার শিকদার প্রণয়ের সারামুখ হেঁটুটে ছাপ মেখে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। রুমাল দিয়ে ঠোঁটের দাগগুলো উঠিয়ে নিল। দায়সারা কণ্ঠে প্রিয়তাকে বলে উঠল, ঘষে ঘষে লাল করে ফেললেও এই ঠোঁটগুলো আমি ভালোবেসে শিখেছি, এগুলো এত সহজে উঠবে না। প্রণয় ভ্রু কুচকে তাকালো। শয়তানি হাসি দিল প্রিয়তা। রসিয়ে ফের বলল, আপনার পকেটের পুরো 65,000 টাকা মেরে ওই লিপস্টিকটা কিনেছি। যদি সামান্য রুমালের ঘষে উঠে যায় তাহলে কি ইজ্জত বাঁধবে? কপালের ভাঁজ আরও কুণ্ঠিত হলো প্রণয়ের। আবরার শিকদার প্রণয় সামান্য বাচ্চা বউয়ের কাছে হেরে যাবে? ইম্পসিবল, এটা তো হতেই পারে না। প্রিয়তার হাতের কবজি ধরে হ্যাচকা টান দিল প্রণয়ের। আইসক্রিমের খেয়ালে ডুবে থাকে প্রিয়তা, তাল সামলাতে পারল না। ঝড়ের বেগে মুখ থুবড়ে পড়ল প্রণয়ের প্রশস্ত বুকে। হাতে থাকা আইসক্রিমটা টপটপ করে গলে পড়ছে কোণে দিয়ে। কোমর চেপে ধরে প্রিয়তার ভাষা মনোমুগ্ধকর চোখ দুটোর দিকে তাকালো প্রণয়ের।
বাহাতে আস্তে করে চেপে ধরল প্রিয়তার চোয়াল। নীলাভ গভীর চোখে চোখ রেখে উত্তপ্ত কণ্ঠে বলল, তাহলে চল, আজ বাজি হয়ে যাক। দেখি কে কার গায়ে কতটা উগ্রতার সাথে ঠোঁট আঁকতে পারে। ব্যথা পাবি বলে নিজেকে কন্ট্রোল করে সবসময় আস্তে করে ধরি। তাহলে চল, আজকে একটু বন্য হওয়া যাক। বলতে বলতে প্রিয়তার নরম গলায় শক্ত করে দাঁত বসিয়ে দিল প্রণয়। শীতল হুমকিতে গল বিল শুকিয়ে কাঠ হয়ে গেল প্রিয়তার। প্রখর তৃষ্ণায় পানির ভীষণ অভাব বোধ করলো মেয়েটা। অটোমেটিক্যালি ঠোঁট ফাঁক হয়ে আর্তনাদ বেরিয়ে এলো। লাগছে। বুকের ওঠামানা অস্বাভাবিকভাবে হারে বেড়ে গেছে প্রিয়তার। সে এখন কিছুতেই কে হারাতে চায় না। লম্বা লম্বা শ্বাস টেনে দ্রুত প্রণয়কে নিজের থেকে আলাদা করার চেষ্টা করলো প্রিয়তা। কিন্তু তার এতটুকু নরম শরীর কি আর পারে ওই বিশালদেহী মানুষটার সাথে? প্রণয়কেও আরো গভীরে হারিয়ে যেতে দেখে হাঁসফাঁস করে উঠল প্রিয়তা। প্রণয় পিঠ আঁকড়ে ধরলে শক্ত করে, শরীরের উত্তাপ বাড়ছে, দেহ মনে নিয়ন্ত্রণ হারাচ্ছে ধীরে ধীরে। সে মারা ছাড়ানোর পূর্বেই সে হার মেনে নিল প্রিয়তা। অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করলো, আমি আমি রিমুভার দিচ্ছি, প্লিজ এখন না। সরি জান, প্লিজ প্রণয় ভাই, এক্সাম মিস হয়ে যাবে। উদ্দেশ্য যদিও ছিল প্রিয়তাকে সাহায্য করা, কিন্তু স্পর্শের গভীরতায় কন্ট্রোল হারিয়ে ফেলেছে প্রণয়। চোখ মুখ চেপে আসছে ভয়াবহ নেশায়। প্রণয় ভাই, খুশি ফাঁসুন। হাত মুষ্টিবদ্ধ হলে প্রণয়ের বুকের ভেতরে উথলা হয়ে উঠছে লাভার নদী। প্রিয়তার ওপর থেকে নিজেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিল প্রণয়। গাড়ির কাজ নামিয়ে দিল দ্রুত। শার্টের বোতাম খুলে দেহের জ্বলে ওঠা আগুন শান্ত করার প্রচেষ্টা। ওনা ঠিক করে উঠে বসল প্রিয়তা। লজ্জায় তাকাতে পারছে না প্রণয়ের দিকে। তাদের কর্মকাণ্ডে লজ্জায় আইসক্রিম দুটো গলে পানি পানি হয়ে গেছে ইতিমধ্যে। প্রিয়তা রিমুভার দিয়ে নিজের হাতে সযত্নে লিপস্টিকের দাগগুলো তুলে দিল প্রণয়ের মুখ থেকে। ওই পাগলাটে উন্মাদ লোকটা দিয়ে মহা বিপদে আছে সে। প্রণয় ঘাড় ঘুরিয়ে তাকালো প্রিয়তার দিকে। 2 মিনিট মেয়েটাকে এলোমেলো করে দিয়েছে সে। প্রণয় কোমর টেনে ফের কাছে টেনে নিল নিজের বাবুই পাখিটাকে। কোমল ঠোঁট চিরে বেরোনো রক্তটুকু পরম যত্নে মুছে নিয়ে বলল, ব্যথা পেয়েছিস খুব? হুম। লিপস্টিক রিমুভার যেহেতু আছে সেহেতু ধরে নিতে পারি। ওতে আয়না, চিরুনি, টিপ সবই আছে, বের করো ওগুলো। প্রিয়তার চোখের ভারী পল্লব ঝাপটে থাকলো। লজ্জায় রাঙালো লাল লাল মুখ দুটোতে ভারী সোহাগের ছাপ। প্রিয়তা কিছু বলো না, ব্যাগ থেকে চিরুনি আর এক পাতা কালো টিপ দিয়ে দিল প্রণয়ের হাতে। প্রণয় পুনরায় আদরে গুছিয়ে নিল নিজের ময়না পাখিকে। যত্ন করে ছোট্ট একখানা কালো টিপ পরিয়ে দিল 2 ভ্রুর মাঝখানে। প্রিয়তা লজ্জায় মাথা নিচু করে দেখল। দেখতে দেখতে গাড়ি এসে থামলো নর্থ সাউথ ইউনিভার্সিটির পার্কিং লটে। সম্মুখে ঝাঁচকচকে বিশাল অট্টালিকা ভবন। বিশাল কম্পাস জুড়ে সহস্রধারী শিক্ষার্থীর আনাগোনা। প্রণয় গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দিল প্রিয়তার সম্মুখে। স্বামীর নির্ভরযোগ্য হাত ধরে নেমে এলো প্রিয়তা। গাড়ি থেকে নামতেই হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল প্রিয়তার। প্রচণ্ড হিংসায় জ্বলে গেল সেই মুহূর্তেই। আশেপাশে তাকিয়ে দেখলো উপস্থিত সব মেয়েরাই হাঁটা থামিয়ে দিয়েছে। জল ঝুলিয়ে হাঁ করে তাকিয়ে আছে তার একমাত্র স্বামীর দিকে। ভাবখানা এমন যেন আর কখনো এমন জীবন্ত সুদর্শন পুরুষ তারা দেখলই না, আর থাকবে না বা কেন। পিএসের ক্রাশ ওনার ইন্ডাস্ট্রিয়ালের আবরার শিকদার প্রণয়কে তারা জীবনে প্রথমবারের মতো তো দেখলো। এতদিন তো শুধু ম্যাগাজিনের খবরের কাগজে দেখে এসেছে। এতদিনের ক্রাশকে আচরক সামনাসামনি দেখলে রিয়াকশন তো এমনই হওয়ার কথা। তবে প্রণয় সেসবের কোনো ধারই নেই। সে গাড়ির ডোর লক করে প্রিয়তার মাথায় হাত রেখে ধীরে বলল, তোকে যা শিখিয়েছি সব মনে আছে তো তোর? পেপারে সব লিখে আসতে পারবি তো? সারা রাস্তা শুধু চুপাচুপি করতে করতেই তো এলি, একটু পরে নিলেও তো পারতি, তাই না? নরম স্বরে বড় কথাগুলো প্রিয়তার কানে ঢুকলো কিনা কে জানে। সে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। উপস্থিত মেয়েগুলো কেউ তার থেকেও বেশি সুন্দরী কিনা, কারোর ড্রেসিং সেন্স তার থেকে আপডেট কিনা। ওকে অন্যমনস্কে দেখে মাথায় আলকো করে গাঁটটা মারল প্রণয়। চাপা রাগ দেখে বলল, কী সব ঢংচং ভাবছিস? হ্যাঁ, সব মনে আছে তো তোর? হ্যাঁ, সব মনে আছে। আপনি এখন এখানেই থাকবেন? হ্যাঁ, তোকে সাথে নিয়ে যাব। জবাব শুনে মুখ শুকিয়ে গেল প্রিয়তার। মাথা মোটা ব্রেনলেস লোকটাকে এখন কিভাবে বুঝাবে সে? আশেপাশের ডাইনিগুলো তার জামাইকে গিলে খাচ্ছে। না না, জামাইকে এখানে কিছুতেই রাখা যাবে না। পেটের ভেতর কথা গুছিয়ে নিয়ে প্রিয়তা বলতে শুরু করলো, আপনি কিন্তু
অসমাপ্ত বাক্য সম্পূর্ণ করতে পারল না প্রিয়তা। আচমকা বাহু টেনে ধরে হাঁচকাটানি থেকে বুকের সাথে মিশিয়ে নিল প্রণয়। কিছু বুঝে ওঠার পূর্বে চোখের পলকে একটা দ্রুতগামী বুলেট এসে ছিটকে লাগলো কালো গাড়িটাকে। বুলেট প্রুফ গাড়ির জানালা তো কিছুই হলো না, তবে এই জায়গায় যদি প্রিয়তা থাকতো, ব্যাপারটা কল্পনা করতেই কলেজের ছাত্র উঠল প্রণয়ের। বুকে রক্ত শুকিয়ে গেল যেন মুহূর্তেই। সম্ভাব্য অনর্থের ভয়ে হিতাহিত জ্ঞান হারালো প্রণয়। শক্ত করে বুক পাজরে চাপড়ে ধরল প্রাণ পাখিকে। মূর্তির মধ্যে কি থেকে যেন কি হয়ে গেল, কিছু বুঝতে পারল না প্রিয়তা। জড়বহুল জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ল নিমেষেই। প্রণয় পাগলের মতো প্রিয়তার চোখ মুখে হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করতে লাগলো, তুই ঠিক আছিস জান? আমার ময়না পাখি, তুই ঠিক আছিস? আমার প্রাণের কোথাও লাগেনি তো? প্রিয়তা যেন আজ ভয় পেতে ভুলে গেল। অবাক চোখে চেয়ে দেখলো চিরাচরিত গভীর পুরুষটাই সেই অচেনা উন্মাদনায়। আজ এই ভয়ত চোখ দুটোর ভাষা পড়তে অক্ষম নয় প্রিয়তা। শান্ত চোখ দুটো আজ তাকে হারানোর প্রবল ভয়। প্রচণ্ড ঘাবড়ে গেছে প্রণয়। আসলে পোষা ময়না কেউ কত জ্বালা, যার ময়না আছে কেবল সেই বলতে পারবে। প্রণয় বুকে মাথায় এলিয়ে দিল প্রিয়তার, আস্তে করে বলল, শান্ত হও প্রণয় ভাই, কিছু হয়নি, ঠিক আছে আমি। দেখুন, মানুষ জড়ো হয়ে হট্টগোল বেঁধে গেল মুহূর্তেই। প্রিন্সিপাল ছুটে এলেন। প্রণয় পরিস্থিতি শান্ত করতে প্রিয়তাকে পাঠিয়ে দিল পরীক্ষার দিকে যাওয়ার পূর্বে লড়াটি দীর্ঘ চুমন এঁকে বলল, একদম উল্টোপাল্টা চিন্তা করিস না, ঠান্ডা মাথায় দিস কেমন, আমি এখানে আছি। হেসে ভেতরে চলে গেল প্রিয়তা। উপস্থিত সব মানুষ অবাক হয়ে আবরাশিকদের প্রণয় ও তার অবিশ্বাস্যী অস্থিরতায়, প্রবল হারানোর ভয়। এতদিন যে তারা শুনে আসতো আবরাশিকদের প্রণয়, এর কোনো দুর্বলতা নেই, সে কারো পরোয়া করে না, তাহলে এই মেয়েটাকে কি সে প্রণয় শিকদারের? আর এত ভালোবাসা মেয়েটার জন্য বিস্ময় সকলের অন্ত রইল না। গুলিটা তবে ছুড়ল কে? আবরাশিকদের প্রণয়ের কোনো শত্রু নিশ্চয়ই। জাভেদ? ইয়েস স্যার। NSU এর গেট থেকে বাইরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে প্রণয়। চোখ দুটো ভয়াবহ লাল, মুখটা বিভৎস, মাত্রাতিরিক্ত ক্রোধে কাঁপছে প্রণয়। ঘাড় কপালে শিরা ফুলে দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে, তবে অবয়বে শান্ত, কণ্ঠস্বরে এক হিমেল শীতলতা। জাভেদকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে আদেশ ছিল, জাস্ট 15 মিনিট মধ্যে ভাড়াটে থানা আর খালি চাই। রিমোটার জাস্ট 10 মিনিট। 10 মিনিটটার যদি 11 মিনিটও হয়ে যায়, তবে আজকে তোমার জীবন শেষ করে দেব। মাইন্ড ইট। বলে খট করে ফোন কেটে দিল প্রণয়। জাভেদকে হু হা না কিছু বলতে ফুরসতও দিল না। তার চোখে মুখে স্বাভাবিক রংটাও পাল্টে যাচ্ছে খুব দ্রুত। যেমন কথা তেমন কাজ। 10 মিনিটের মধ্যেই থানা চত্বর একদম ফাঁকা হয়ে গেল। পুলিশ তো কথা, একটা কাকপক্ষী অস্তিত্ব নেই কোথাও। এর মিনিট দুয়ের একের পরেই কালো পোশাক পরিহিত সুঠাম দেহি কিছু গার্ডস 3জন লোককে হিড়হিড় করে টানতে টানতে ছুটে মারল অন্ধকার লাপটে। লোক তিনটার চোখ মুখ মৃত্যু ও ভয়ে নীলাচে বর্ণ ধারণ করেছে। কাকুতি মিনতি করতে লাগলো, জোর হস্তে প্রাণের ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু বিশাল দেহি লোকগুলো একদম নিষ্ঠুর, যেন তারা মানুষই নয়, কোনো যন্ত্র, কারো দম দেওয়া পুতুল। জাভেদ দূরে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে ভয়ে ভয়ে তাকাচ্ছে লোক দুটোর দিকে। এদের পরিস্থিতি সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই জাভেদের, তবে সে সঠিক বুঝতে পারছে না যে এর মতন দুটো আসলে কি এমন করেছে যার জন্য স্যার তো রেগে আছেন। এদের আয়ু তো আজ এখানেই শেষ হতে চলেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু কি পদ্ধতিতে মরতে চলেছে সেটাই দেখার বিষয়। ভাবনার মধ্যে আচমকা বিশাল একটা ছায়া পড়লো দরজায়। আতকে তাকালো জাভেদ। ইষ্টমুখে শান্ত অভাবটা দেখে রুহু কেঁপে উঠল তার। দেখতে দেখতে 9টা বছর পেরিয়ে গেছে, আজও সেই মানুষটার সংহীনতার সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি সে। প্রণয় শান্ত। একজন গার্ড এসে নীরবে লকআপের তালা খুলে দিল। হিমেল কণ্ঠে ডেকে উঠল প্রণয়, জাভেদ। চমকে ফিরে তাকালো জাভেদ, লাফিয়ে পৌঁছে গেল প্রণয়ের নিকট। ইয়েস স্যার। প্রণয় ছোট্ট করে আদেশ ছুড়ল, কম। বিশেষ জিনিসপত্রের অর্ডার ছুড়ে দিয়ে সাথে সাথে অন্ধকার লকআপে ঢুকে পড়ল প্রণয়। ভয়ে পিছু নিল জাভেদ। অন্ধকারাচ্ছন্ন লকআপের ভেতরে ভেজা ভেজা ঝাপসা দুর্গন্ধ। কেবল মাথা ওর টিমটিম করে জ্বলছে একটা ক্ষীণ পাওয়ারফুলের হলুদ আলো। এতটুকু ঝাপসা আলোয় প্রণয়ের তখনকার সুদর্শন মুখটা কি ভয়ানক বিভৎস দেখাচ্ছে এখন, যেন রক্তপিপাসু কোনো দানব। মুখের হাড়ের সাথে লেগে থাকা টান টান মাংসের ভয়াবহ আদল দেখে লোক তিনটার হৃৎস্পন্দন গতি বেড়ে গেল লাফিয়ে। কিছু না করতেই হাত পা মুচকে প্যানিক অ্যাটাক এসে গেল।
তারা প্রাণভিক্ষা চাইতেও ভুলে গেল তীব্র ভয়ে। কার কলিজা টেনে ধরে নিচ্ছে জানে না, দুঃসাহস দেখিয়েছিল। এই নিষ্ঠুর পরিমাণ তো ভুগতে হবে। প্রণয় ভেতরে প্রবেশ করতেই তার হাতের কাছে সকল যন্ত্রপাতি এনে উপস্থিত করলো গার্ডরা। তার মধ্যে উল্লেখযোগ্য দড়ি, রেত, অ্যাসিড, রড, কাঁচি, নাইফ, রেজার ব্লেড, সিজার, ছুরি ইত্যাদি। ঝকঝকে শান দেওয়া টুলসগুলো দেখতেই গা শিউরে উঠল জাভেদের। প্রণয় ঘাড় বাঁকিয়ে বীভৎস এক হাসি দিল, ঠান্ডা চোখ মুখে লেগে থাকা মৃমত্ব নিষ্ঠুরতাটুকু তারা দেখে বুঝে গেল প্রাণের ভিক্ষা চাওয়াটা নিরর্থক। প্রণয় চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসলো লোকগুলোর সামনে। চুলে আঙ্গুল চালিয়ে ব্র্যাক ব্রাশ করতে করতে বলল, বাবা সাহস তো বলিহারি। তা কি নাম বাচ্চাদের? এমন প্রশ্নে লোক দুটো ভরকালো। একজন তো প্যান্ট নষ্ট করে দিল এমন আচরণে। লোক দুটো চেষ্টা করলো, তবে গলা দিয়ে আওয়াজ বের করতে পারলো না। অবস্থা অবলোকন করে হাসলো প্রণয়। তুতনি চুলকে বলল, চিনিস আমায়? এ স্যার। তাহলে জানতিস। ভালো ভালো যে পাঠিয়েছে নামটা বলে ফেলতো। রাইট, তাদের কলিজার সাহস দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। প্রশংসা দাবি করতে হয় তোদের সাহসের। এমন কলিজা থাকলে প্রশান্ত মহাসাগর সাঁতরে পাড়ি দেওয়া যাবে। লোক দুটো কম্পিত চোখে তাকালো। প্রণয় স্থির থেকে বলল, কিছুক্ষণ আগে কাকে গান পয়েন্ট করেছিলিস জানিস? ওই কিছু হয়ে গেলে আমার কি হতো জানিস? এমন ঠান্ডা আচরণ দেখে লোক দুটো সিটিয়ে গেল। প্রণয়ের চোখের ইশারা পেতেই একটা গার্ড এসে লোক দুটোর মধ্যে থেকে একটাকে টেনে আলাদা করলো। মোটা মোটা রশি দিয়ে শক্ত করে বাঁধলো বোবার মতো ছটফট করা উষ্ণ লোকটাকে। প্রণয় ফের ঠান্ডা মেজাজে বলল, এই যে দেখেছিস তোর সামনে বসে আছি, তোদের মৃত্যুর দূত। বিশ্বাস কর, তোদের এই একটুও মারতাম না যদি আমার দুর্বলতা থেকে গান পয়েন্ট করতিস। তোকে আমাকে গান পয়েন্ট করতি, একের পর এক বুলেট ঝাড়ঝাড় করে দিতি আমার হৃদয়স্পন্দন। আমার জানকে নিশানা না করে যদি আমার পক্ষে বরাবর নিশানা লাগাতি, বিশ্বাস কর একটুও তোদের খুঁজতাম না। মারা তো দূরের কথা, কিন্তু তোরা কি করলি? জেনে শুনে আমার সেই জায়গায় আঘাত করলি, যেটা আমার শরীরের সব থেকে নরম জায়গা, যে জায়গায় আমি দুর্বল, যে জায়গায় আঘাত করলে আমি আমার বাপকেও ছাড়ব না। তাদের এখন এমন কঠিন মৃত্যু দেব যে মৃত্যুর পর তোদের রুহগুলো তোদের দেহ শনাক্ত করতে পারবে না। আহত বাঘ একবার তোকে ছেড়ে দেয় যে তার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তোকে কোনোদিনও ছাড়ে না যে তার শাবকের ক্ষতি করার চেষ্টা করে। স্যার স্যার, দয়া করে আমাকে মারবেন না, দয়া করে। বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রণয়। নিচে ফেলে রাখা টুলসগুলো টেনে লম্বা গরম লোহার রড টেনে হাতে তুলে নিল। লোকটা কথা সম্পূর্ণ করার পূর্বেই চোখে মণি বরাবর ঢুকিয়ে দিল। ঠোঁটে তার নৃশংস হাসি। কলেজে লাফিয়ে উঠল জাভেদের। মরণ যন্ত্রণায় শরীরের সর্বশক্তি উজাড় করে চিৎকার দিয়ে উঠল লোকটা। তার আর্তনাদ মিশ্রিত শব্দগুলো জেলের চার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো বারংবার। প্রণয় পকেট থেকে নিজের ফোনটা বের করে জাভেদকে ডাকলো। জাভেদ। জি স্যার। ওপেন ক্যামেরা অ্যান্ড রেকর্ড দ্য ভিডিও। আদেশ শুনে চোখ বড় বড় হয়ে গেল জাভেদের। কণ্ঠ নিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, কিন্তু কেন স্যার? রক্তলাল চোখে থাকলো প্রণয়ের। আর কিছু বলার সাহস করলো না জাভেদ। কাপা হাতে প্রণয়ের ফোনটা নিয়ে ভিডিও করতে লাগলো। লোকটা আবারও কিছু বোঝে ওঠার আগেই রডটা টেনে বের করে অন্য চোখে ঢুকিয়ে দিল প্রণয়। হাতে থাকা ফোনটা কেঁপে উঠলো জাভেদের। আকস্মিক ব্যথায় আবারও আসমান জমিন এক করে চিৎকার দিয়ে উঠল লোকটা। দুই চোখ বেয়ে অঝোর ধারায় ঝরিয়ে পড়ছে রক্তের প্রপাত। পাশে বাঁধা লোকটি জ্ঞান হারালো এসব দেখে। প্রণয় ভয়ার্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, আমার জানের দিকে, আমার পবিত্র ফুলের দিকে যে জানোয়ার বেজন্মা জারজ নজর দেবে, সেই নজর দেওয়া চোখ দুটো জ্যান্ত উপরে দেবে এই আবরাশিকদের। প্রণয় বলে রামদা তুলে লোকটার হাত বরাবর সজোরে কোপ দিল। রক্ত ছুটকে এসে লাগলো মুখে। এক কোপে শরীর থেকে আলাদা হয়ে গেছে হাতটা। 6 হাত দূরে যেন ছিটকে পড়েছে। পুনরায় গগনবিদারী চিৎকার দিয়ে উঠল লোকটা। পরপর কোপে হাত পা সবে আলাদা করে দিল প্রণয়। লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, কেবল গঙ্গানি। সময়ের সাথে সাথে আরও বেশি হিংস্র উঠল প্রণয়। পায়ের নিচে ফেলে রাখা জ্যান্ত জবাই করে দিল। অন্য লোকটার ঘাড় চেপে ধরে জবাবদিহি অ্যাসিডের ড্রামে ডুবিয়ে দিল সে। তবে চিৎকার করতে দিল না লোকটা আগে। মুখে কাপড় ঠেসে দিল। অনিয়ন্ত্রিত ক্রোধে উন্মাদ হয়ে উঠল প্রণয়। উঁচু কাঠের পাটাতানে শুয়ে বিসমিল্লা বলে এক কোপে হালাল করে দিল ওই লোকটাকে।
এক নিমেষে সব ছিটকানি ছটফটানি শান্ত হয়ে গেল। লোক দুটো রক্ত পুরো জেলের মেঝে ঠেকে গেছে যেন। রামদা ছুঁড়ে ফেলে মাংস কাটার চাপাতি নিল প্রণয়। নিজের হাতে মাংস কিমা করার মতো করে প্রথম লোকটার শরীরে ছোট ছোট পিস 1100 পিস করলো। মাংস কাটতে কাটতে ঘেমে গেল প্রণয়। হাত দুটো শক্ত রক্তে শুকনো চ্যাটচ্যাট করছে। শার্টের বোতামে কপালের ঘামটুকু মুছে নিয়ে অন্য লোককে ধরলো, তবে অজ্ঞান অবস্থায় মারল না। স্যার ডিকশনারিতে সহজ মৃত্যুতায় নেই। লোকটার জ্ঞান দিয়ে যখন একই পদ্ধতিতে মারল, পুনরায় 1100 পিস করলো। ঘামের সাথে মিলিত তাজা রক্তের ঘ্রাণে কেমন নেশা নেশা লাগছে প্রণয়ের মাথায়। খুন চেপেছিল এতক্ষণ। জাভেদ ভয়ে পুনরায় ফ্রিজ হয়ে গেছে যেন। তার পা পর্যন্ত গড়িয়ে এসেছে রক্তের ঢেউ। ফোনে রেকর্ডিং চলছে 50 মিনিটের একটি নৃশংস ভিডিও। প্রণয় বসা থেকে উঠে বলল, হাত বাড়াতে টিস্যু এগিয়ে দিল গার্ডরা। মাথা এখন পুরো ঠান্ডা। প্রণয় টিস্যু দুয়ে হাতে রক্ত মুছতে মুছতে এগিয়ে গেল জাভেদের নিকট। ভয়ে হাঁটু কাঁপছে জাভেদের। মুচকি আসলো প্রণয়, কাপচাপটে বলল, গুড জব, ভিডিওটা সেন্ড দাও। জানো তো কে করতে হবে, বলে বেরিয়ে গেল প্রণয়। তবদা খেয়ে দাঁড়িয়ে রইল জাভেদ। এত নৃশংস হত্যার পরও কোনো মানুষ কীভাবে হাসতে পারে বুঝে আসে না জাভেদ। তবে এসব দৃশ্য নতুন নয়, তবুও সে অভ্যস্ত হতে পারে না এসবে। তারা 3 ঘন্টা পরীক্ষা শেষে ফুরফুরে মন নিয়ে বেরোলো প্রিয়তা। সারা বছর না পড়েও এমন দুর্দান্ত আনায়াস করা যায় যেন, তা তনয় শিকদার প্রিয়তাকে না দেখলে কেউ বুঝতে পারতো না। অন্যরা সারা বছর না পড়লেও ফাটিয়ে আনসার করতে পারবে কেবল নকল করার সুযোগ পেলে। কিন্তু এসব ছোটলোকি কারবারে প্রয়োজন পড়ে না প্রিয়তার, কারণ ঘরে তার ওয়ান স্ট্যান্ডার্ড মগজওয়ালা দুর্দান্ত সুদর্শন স্বামী রয়েছে, যা কমন দিয়েছে তার উপরে বিপদ এসেছে। আরও একটা কারণে সাংঘাতিক খুশি প্রিয়তা। প্রায় 6 বছর 6 মাস পার পর আবারও সেই প্রিয় মানুষটার বন্ধু দেখা পেয়েছে সে। প্রিয়তার এমন রোদ দূরে ঝলমলে হাসি দেখে অবাক না হয়ে পারছে না অন্যতমা। 4-4টা বছর যে মেয়েটাকে হাসানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে অন্যতমা, তবুও হাসিনি মেয়েটা। আর সে মেয়েটার ঠোঁট থেকে হাসি সরছেই না। কি রে, এভাবে কি দেখিস? আমি কি বেশি সুন্দর হয়ে গেছি? যাই হোক, তুই বাংলাদেশে এসেছিস আর আমাকে একবারও ফোন করলি না পর্যন্ত। ভেরি ব্যাড। দৃষ্টি সরিয়ে মুখ বাঁকালো অন্যতমা, ঝাড়া মেরে হাত ছাড়িয়ে বলল, তুই তো আর কথাই বলিস না, হঠাৎ করে গর্বের মতো উবেই গেলি। টেক্সটের পর টেক্সট দিলাম, কোনো রিপ্লাই করতি না। ফোন দিলে আনসারও করতি না। দিনের পর দিন তোর জন্য অপেক্ষা করতাম, কিন্তু তুই আসতি না। তারপর একদিন জানলাম তুই নাকি কাউকে কিছু না বলে বিড়ি চলে এসেছিস। প্রিয়তার মন খারাপ করলো না। অন্যতমার হাত শক্ত করে ধরে বলল, অনেক ঘটনা ঘটে গেছে, বলবো তোকে কোনো একদিন। সে কি ঠিক আছে, কিন্তু চিরশ্রবণের দেশে রোদুর উঠল কীভাবে? গল্পের পর্বের অংশ পড়ে বলবি, বলে তো হারিয়ে গেলি। আজ পেয়েছি, আজ বল। প্রশ্ন শুনে থমকে গেল প্রিয়তা। অতীত জীবনের সে অভিশপ্ত দিনগুলো সে কিছুতেই মনে করতে চায় না। নো নেভার। কিরে বল। প্রিয়তা ঠোঁট বাঁকিয়ে হাসলো, কথা কাটতে বলল, দূর, কি হবে ওসব পুরনো কাঁদুনি ঘেটে। আমি এসবের কিছু মনে রাখিনি। তাও যখন এত করে জানাতে যাচ্ছিস, চল তোকে এক বাক্যে উত্তর দিই। ভ্রু কুচকে গেল অন্যতমার। এত বড় কাহিনী এক বাক্যে কীভাবে বলবে? কেমনে পসিবল? চল দেখাচ্ছি। দুজন গল্প করতে করতে চলে আসে ইউনিভার্সিটির পার্কিং লটে। গাড়ির সামনে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে প্রণয়। ফোন টিপছে। কপালে কালো সানগ্লাস, হাতের কবজিতে চকচকে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। কালো শার্টের হাতা গুটিয়ে কোনোই অবধি। ব্ল্যাক ফর্মাল শার্টের সাথে ফুল ব্ল্যাক ফর্মাল প্যান্টে দেখাচ্ছে স্বপ্ননগরের কোনো এক কাল্পনিক কল্পপুরুষ। তার সুনিপুণ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ফ্রন্ট স্কল করার ঢংটাই কেমন অস্বাভাবিক। দেখা মাত্রই মন হারানো বাধ্য হবে যে কোনো তরুণীর। প্রিয়তার সাথে কথা বলতে বলতে হঠাৎ বন্ধ হয়ে গেল অন্যতমার। পার্কিং লটে পা রাখা মাত্রই জীবনের সব থেকে বড় ক্রাশটা সবাইকে খেয়ে বসলো বেচারি। প্রণয় ভাই। বেশ খানিক দূরত্বে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকলো প্রিয়তা। ফোন থেকে চোখ সরিয়ে তাকালো প্রণয় প্রিয়তা দেখে। প্রাণ পাখিটাকে দেখে মাত্রই ঠোঁট ফুলে উঠল প্রশান্তির বিস্মিত হাসিতে। প্রণয়কে দেখে খুশিতে লাফিয়ে উঠল প্রিয়তা। অন্যতমাকে ফেলে দৌড়ে গিয়ে ঝাপটে দিল প্রণয়ের বুকে। তপ্ত হয়ে সে বুকের সাথে মিলিয়ে নিল প্রণয়। আদ্র কণ্ঠে শুধালো, পরীক্ষা কেমন হয়েছে ময়না পাখি? প্রিয়তা উপনিচ শুধু হ্যাঁ সুযোগ মাথা ঝোঁকালো। ভেরি গুড। এসব দৃশ্য দেখে হতবাক হয়ে গেল অন্যতমা। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না সে। কানাডায় থাকাকালীন 1000 থেকে 1000 ছেলের প্রেম প্রস্তাব রিজেক্ট করেছে এই মেয়েটা।
এমনকি ছেলের সাথে কথা পর্যন্ত বলতো না যে মেয়েটা, সে কোনো পুরুষের এত দাঁড়িয়ে রয়েছে কাছে, আবার হেসে হেসে কথা বলছে। এসব দেখে হাত আটকে যাওয়ার উপক্রম অন্যতমার। প্রিয়তা অন্যতমার দিকে ফিরে বলল, কি রে, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। নির্বোধের মতো এগিয়ে গেল অন্যতমা। প্রণয় ঘুরে কুচকে তাকালো। প্রশ্ন করার পূর্বে প্রিয়তা বলে উঠল, ও আমার বেস্ট ফ্রেন্ড। অন্যতমা হাঁ করে তাকিয়ে আছে প্রণয়ের মুখের দিকে। এত লম্বা ছেলেটা, তপ্ত রোদের চেহারা দেখতে দেখতে কষ্ট হচ্ছে, তবু হাঁ করে গিলছে অন্যতমা। উনি আমার প্রণয় ভাই, অন্যতমা আমার পৃথিবী, আমার স্বামী, আমার সব কিছু। প্রিয়তার কথা শুনে যেন আকাশের রঙিন মেলোটান ফাটাস করে ফেটে গেল অন্যতমার। মাত্র প্রেমে পড়ে নগদে ছ্যাঁকা খেয়ে গেল মেয়েটা। মুখ ঘুরিয়ে অবাক চোখে তাকালো প্রিয়তার দিকে, যেন চোখের ইশারায় জানতে চাইল, সত্যি? মাথা নাড়িয়ে পুনরায় সম্মতি দিল প্রিয়তা। অন্যতমা মুখ ছিঁয়ে তাকালো প্রণয়ের দিকে। এই মানুষটার আদর যত্ন ভালোবাসার সম্বন্ধনে কত শুনেছে অন্যতমা, তবে সেই মানুষটা সুন্দর জানতো, কিন্তু এতটা সুন্দর হবে কখনো স্বপ্নে কল্পনা করেনি। সারা বিকেল ঘুরে প্রিয়তাকে নিয়ে বাসায় ফিরল প্রণয়। রাত 10টায় তুরস্কের ফ্লাইট। প্রিয়তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে প্রণয়। 1000টা শর্ত দিয়ে অবশেষে রাজি হলো প্রিয়তা। মুখ গোমরা করে বাড়ির পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে প্রিয়তা। ভাষা চোখ দুটো ঘোর আপত্তি। হাত দুটো শক্ত করে ধরে রেখেছে তার প্রণয় ভাইকে। অসহায়ত্ব অনুভব করলো প্রণয়। এক হাত মাথার পেছনে রেখে লড়াটি দীর্ঘ চুমন আঁকলো প্রিয়তমার। দুই গালে হাত রেখে নরম গলায় বলে উঠল, আমি দ্রুত ফিরে আসবো জান। না গেলে হয় না। চোখের বাণী চলে এলো প্রিয়তার। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে বলতো, আমি যাবো আর আসবো। আমি আমার জানকে কথা দিয়ে যাচ্ছি তো, আমি কি আমার জানকে ছাড়া থাকতে পারি? বুকে মাথা রেখে দুই হাতে পেটে জড়িয়ে ধরল প্রিয়তা। গাল ফুলিয়ে বলল, আমি ফোন করার সাথে সাথেই ফোন তুলবেন, তাড়াতাড়ি আসবেন, আর কোনো মেয়ের দিকে তাকাবেন না। হাসি পেল প্রণয়ের, তবুও হাসল না। ফির প্রিয়তার কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা তাহলে আসি। প্রণয় যেতে ধরলে প্রিয়তা আবার হাত টেনে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মিস করবো অনেক। ছুটে এসে বুকে নিল প্রণয়। ইস, আমার জানটা আবার কাঁদে কেন? এই চোখে পানি দেখে কি যেতে মন চাইবে? আর কাঁদবো না, একটু নিচু হন। কেন এত প্রশ্ন করেন কেন? নিজে তো তালগাছের মতো লম্বা, মাথা নিচু করেন তো। অজ্ঞতার বাক্য ব্যয় করলো না প্রণয়, মাথা নিচু করে দিল। প্রণয়ের পায়ের পাতে ভর দিয়ে গলা ঝরিয়ে তুলল প্রিয়তা। মাথা চুল টেনে আবারও নিচে নামালো। দুই গালে হাত রেখে পুরুষারির চওড়া কপালে চুমু আঁকলো শব্দ করে। আসলো প্রণয়, গালে আর ঠোঁটে চুমু আঁকলো প্রিয়তা। অতপর চুলগুলো পুনরায় ঠিক করে দিতে দিতে বলল, সাবধানে যাবেন। আচ্ছা, এবার যাই তাহলে ম্যাডাম। টাটা। প্রণয় টাটা দিয়ে গাড়িতে উঠে বসলো। সিট বেল্ট লাগিয়ে পাশে তাকাতেই ভ্রু কুচকে গেল। এ কি, তুই এখানে? মনোযোগে ব্যাঘাত ঘটল শুদ্ধর। প্রিয়তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে চাইল প্রণয়ের দিকে। বিরক্তি নিয়ে বলল, এত এক্সপ্রেশন দেওয়ার কি আছে? কপালে সূক্ষ্ম ভাঁজ আরও দৃঢ় হলো প্রণয়ের। ভ্রু নাচিয়ে যাতে এলো, কোথায় যাবি? তুই যেখানে যাবি সেখানেই যাব। তুই জানিস আমি কোথায় যাব? হ্যাঁ। আর কোনো প্রশ্ন করলো না প্রণয়। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল শিকদার বাড়ির সীমানা বেরিয়ে। চুপচাপ ড্রাইভ করছে প্রণয়। পাশে বসে নেক্সট 1 উইকের সব শিডিউল ক্যান্সেল করছে শুদ্ধ। প্রণয় হঠাৎ করে বলে উঠল, একটা ছোট্ট মেয়ের আবেগের সাথে এমন নিখুঁত অভিনয় করা কি ঠিক হচ্ছে? বেমানি জিনিসটা তোর সাথে যায় না। এসবের কোনো দরকারই ছিল না। ভালো যেহেতু বাসিস না, তাহলে বিয়েটা না করলে পারতি। কল কেটে চোখ সরু করে তাকালো শুদ্ধ। প্রণয় ফের বলল, এখনো সময় আছে, এসব বাদ দে। শুধুমাত্র উদ্দেশ্য সাধনের জন্য আমার বোনকে এভাবে ব্যবহার করিস না। ভালো না বাসলে ছেড়ে দে। বিচলিত হলো না শুদ্ধ। সামনের পানে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বলল, এখানে আমি কাউকে ব্যবহার করছি না। পুরো ব্যাপারটাই একটা অঘোষিত সমঝোরা বা ডিল হয়ে গেছে। প্রিয়স্মিতা আমাকে বিয়ে করেছে নিজের স্বার্থে, আমি প্রিয়স্মিতাকে বিয়ে করেছি নিজের স্বার্থে। পেশা বরাবর, এখানে কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তারও যদি নিজের স্বার্থে শিকদার বাড়ির সবার বিশ্বাস অর্জন করতে হতো, আমাকেও নিজের সাথে তার বিশ্বাস অর্জন করতে হতো। আর তুই তো জানিস আমি আমার উদ্দেশ্য সাধনের জন্য যা কিছু করতে পারি। কিন্তু এসব তো তোর স্বার্থটা কোথায়? এছাড়া সব মিলিয়ে হলো মেয়েটার ভালোবাসা কিন্তু মিথ্যে নয়। কিন্তু তোর দিক থেকে তো ফাক ইউ লাভ, স্বার্থ তো আছেই, বিরাট বড় স্বার্থ আছে। এটা আমার জীবনের মরণের প্রশ্ন, জীবন মরণের। ওকে আমি কিছুতেই ওর লক্ষ্যে সাধন করতে দেব না।
তোর স্বার্থ সম্বন্ধে আমি জানতে চাই না, শুধু বলবো কোনো কিছু করেই ভবিষ্যৎকে আটকাতে পারবি না। যা হওয়ার তা নিশ্চিত হবে। হয়তো মাঝে একটু ঝামেলা হবে, কিন্তু যা হওয়ার অবধারিত তা হবেই। শুদ্ধ ভেতর নড়ে উঠল, তবে মুখাভাব শান্ত, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো, প্রাণ থাকতে এমনটা হতে দেব না। আমার নিজের জন্য হলেও তোকে আমার বাঁচাতেই হবে। তুই মরলে আমার জানও মরে যাবে, আর তার কিছু হলে আমিও মরে যাব। তোর সাথে আমাদের জীবন জড়িয়ে আছে, তোকে তো বাঁচতেই হবে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসি আজকে। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।